Kolkata, your daily dose of happiness. প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা হাজির হয়ে গেছি বিজয়গড় জ্যোতিষরায় কলেজের নিজস্ব ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা স্টুডিওতে। আজকে আমাদের কৃষি বিষয়ক অনুষ্ঠানের চাষবাসের আলোচিত বিষয় হল কৃষি বিষের নিরাপদ ব্যবহার। এ বিষয়ে বলবেন ডক্টর স্বরূপ কুমার চৌধুরী, ডেসি স্টেট কনসালটেন্ট, স্টেট এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট, পশ্চিমবঙ্গ রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণে আছেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজ্যেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন কৃষি বিষের নিরাপদ ব্যবহার। এ বিষয়ে আলোচনা করার জন্য বিশেষজ্ঞ হিসেবে আমাদের সাথে রয়েছেন ডক্টর স্বরূপ কুমার চৌধুরী, ডেইসি স্টেট কনসালটেন্ট, স্টেট এগ্রিকালচার ম্যানেজমেন্ট এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট, পশ্চিমবঙ্গ রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর। স্বরূপবাবু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকের আমাদের বিষয় কৃষি বিষের নিরাপদ ব্যবহার। তো আমরা জানি আমাদের তো চাষবাস করতে গেলেই তো বিষ প্রয়োগ করতেই হয়। তো প্রথমে যদি বলেন যে কৃষি শত্রু এবং কৃষি বিষ বলতে চাষি ভাইরা কি বুঝবেন? হ্যাঁ, যে সমস্ত জীব বা জীবাণু ফসলের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থেকে ফসলের অর্থনৈতিক ক্ষতি করে তাদেরকে আমরা কৃষি শত্রু বা পেস্ট বলে থাকি। একটা কথা মাথায় রাখতে হবে, আমি যেটা প্রথমেই বললাম যে অর্থনৈতিক ক্ষতি করে, ফসলের অর্থনৈতিক ক্ষতি করে, এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং কি সমস্ত জীব বা জীবাণু, তার মধ্যে থাকতে পারে রোগের জীবাণু থাকতে পারে, বিভিন্ন পোকামাকড় থাকতে পারে, নিমাটোড থাকতে পারে, আগাছা থাকতে পারে, ইঁদুর, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা। এইগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যখন ফসলের অর্থনৈতিক ক্ষতি করছে, এগুলিকেই আমরা পেস্ট বা কৃষি শত্রু বলে থাকি। আর কৃষি বীজ বলতে যে এই যে আমি পেস্ট বা শস্য শত্রু বললাম, এদের দমন বা নিয়ন্ত্রণ করার জন্য যে সকল রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তাদেরকে আমরা পেস্টিসাইড বা কৃষি বীজ বলে থাকি। তো এখানেও আমরা চাষি ভাইদের একটা কথা বলতে চাই যে পেস্টিসাইড কোনো একক নিয়ন্ত্রক নয়, অনেকগুলি নিয়ন্ত্রকের সমষ্টি। যেমন আমরা পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য যে ওষুধ ব্যবহার করি সেটিকে আমরা কীটনাশক বা ইনসেক্টিসাইড বলি। আবার যখন ছত্রাকের আক্রমণ হয়, যেমন আমরা আলুর ধসা রোগ, এটি একটি ছত্রাক ঘটিত রোগ। এই ছত্রাককে নিয়ন্ত্রণ করার জন্য যখন ওষুধ ব্যবহার করা হয়, যেই ধরনের ওষুধ ব্যবহার করা হয় সেগুলিকে বলা হয় ছত্রাকনাশক। আবার কৃষক ভাইদের জমিতে আগাছার উপদ্রব হয়, সেই আগাছাকে নিয়ন্ত্রণ করার জন্য যেই ধরনের কৃষি বীজ ব্যবহার করা হয় সেগুলিকে বলা হয় আগাছানাশক। আবার ইঁদুরকে নিয়ন্ত্রণ করার জন্য যেই ওষুধ ব্যবহার করা হয় সেগুলি বলা হয় ইঁদুরনাশক বা রোডেন্টিসাইড। অর্থাৎ এই কৃষি বীজ বা পেস্টিসাইড একটি সম্মিলিত রূপ, অনেকগুলি নিয়ন্ত্রককে একসাথে বলা হয় পেস্টিসাইড বা কৃষি বিষ।
আচ্ছা আচ্ছা, তো বিষ মানে তো একটা ক্ষতিকর ব্যাপার রয়েছে, তো কৃষি বিষ এই যে ব্যবহার করব এর ক্ষতিকারক যে দিকগুলি রয়েছে যদি একটু আলোচনা করো। হ্যাঁ, আমাদের কৃষক ভাইরা কৃষি কাজ করতে শুরু করলেই তাদের কাছে কিন্তু একটা মাথা ব্যথার কারণ যে রোগ পোকার আক্রমণ বা যে কোনো ধরনের আক্রমণ, এবং সেইটাকে নিয়ন্ত্রণ করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েন, প্রচন্ড চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং সেটাকে নিয়ন্ত্রণ করার সর্ব চেষ্টা করে থাকেন। তো এই যে আমরা ক্ষতিকারক দিকগুলো তুলে ধরার আগে আমি একটু পিছনের দিকে কিছু কথা আমি তুলে ধরতে চাই। অবশ্যই। সেগুলো কি? হ্যাঁ, দেখুন, একটা সময় আমাদের দেশে খাদ্যের অভাব ছিল। আমরা বিদেশের দিকে তাকিয়ে থাকতাম, বিদেশ থেকে খাদ্যদ্রব্য আমাদের দেশে আসতো, সেই খাদ্যদ্রব্য খেয়ে আমাদের মানুষেরা বেঁচে থাকতেন। কিন্তু স্বাধীনতার পর থেকেই বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় এবং খাদ্য উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা শুরু হয়। বর্তমানে আমাদের রাজ্য তথা ভারতবর্ষ এই খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আমরা 60-এর দশকে সবুজ বিপ্লব ঘটিয়েছি এবং সবুজ বিপ্লব ঘটানোর পিছনে যে কয়েকটি প্রধান কারণ, উল্লেখযোগ্য কারণ, তার মধ্যে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, জলসেচের ব্যবহার, রাসায়নিক কৃষি উপকরণের ব্যবহার, যার মধ্যে রাসায়নিক সার এবং রাসায়নিক কৃষি বিষের ব্যবহারের কথা আমরাই কৃষক ভাইদের বলেছিলাম। এবং এই সবুজ বিপ্লবের সময় থেকে আমরা যে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করতে শুরু করি, যখনই আমরা উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাতের চাষ করতে শুরু করি, এই হাইব্রিড বা উচ্চ ফলনশীল জাত যেমন ফলন বাড়িয়েছে, সেরকম কি হয়েছে যে এতে রোগ পোকার আক্রমণও কিন্তু অনেক বেশি করে দেখা দিতে শুরু করে। এবং সুতরাং কৃষক ভাইরা নির্বিচারে কৃষি বীজ বা পেস্টিসাইড ব্যবহার শুরু করেন। এবং 1939 সালে যখন আমাদের প্রথম ডিডিটি আবিষ্কৃত হয়েছিল, তখন আমরা ভেবেছিলাম যে এক আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে পাওয়া গেছে। কিন্তু ক্রমশই এই কৃষি বিষের ক্ষতিকারক দিকগুলি আমাদের চোখে আসতে থাকে, কারণ আমাদের কৃষক ভাইয়েরা অবিবেচক এবং অবৈজ্ঞানিক ভাবে কৃষি বিষের ব্যবহার শুরু করেন। 1962 সালে সাইলেন্ট স্প্রিং বা নীরব বসন্ত বলে একটি বই প্রকাশিত হয়, যেখানে সকলের কিন্তু এটা দৃষ্টি আকর্ষণ করে এবং সেখানে দেখানো হয় যে কিভাবে এই যথেচ্ছ পরিমাণে পেস্টিসাইড বা কৃষি বীজ ব্যবহার করার ফলে রোগ পোকার মধ্যে সহনশীলতা তৈরি হয় এবং নতুন নতুন রোগ পোকার আবিষ্কার হয়ে যায় এবং এগুলি ক্রমশ সমস্যার সৃষ্টি করে এবং ফসলের পাশাপাশি মানুষ এবং প্রাণী জগৎ বিপদাপন্ন হতে শুরু করে। মানুষের নানা রকম চর্মরোগ, অস্বাভাবিক শিশু ভূমিষ্ঠ হচ্ছে, সাপ, ব্যাঙ, কেঁচো, পাখি আজ বিপন্ন। জল এবং মাটির নিচে আমরা কৃষি বিষের অবশেষ পাচ্ছি এবং যে ফসল উৎপাদিত হচ্ছে সেই ফসলের মধ্যেও কৃষি বিষের অবশেষ পাওয়া যাচ্ছে। আমাদের কৃষক ভাইয়েরা যে কৃষি বীজ ব্যবহার করেন তার মাত্র 1% কৃষি বীজ আমাদের যে কীটশত্রু, আমাদের যে টার্গেটেড পেস্ট থাকে তার কাছে পৌঁছে। বাকি 99% বিভিন্নভাবে নষ্ট হয়, পরিবেশের সাথে মেশে, মাটির সাথে মেশে, জলের সাথে মেশে এবং মানুষ এবং যে খাদ্য উৎপাদিত হয় বা বিভিন্ন জীবজন্তুর মধ্যে কিন্তু এই কৃষি বীজগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শরীরের মধ্যে প্রবেশ করে যায় এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। এবং এই যথেচ্ছ পরিমাণে কৃষি বীজ বা কীটনাশক
ব্যবহার করার ফলে আমাদের যে সমস্ত উপকারী পোকা আছে বা জীবাণু আছে সেগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, অন্যান্য প্রাণীর জীবনহানি ঘটছে, দূষিত গ্যাসের প্রভাব প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, খাদ্য শস্যের মধ্যে আমরা যে উৎপাদন করছি ফসল তার মধ্যে কৃষি বীজের অবশেষ পাওয়া যাচ্ছে, মাটির নিচের জলের মধ্যে কৃষি বীজ চলে যাচ্ছে এবং সেই জল আবার আমরা উত্তোলন করছি এবং পানীয় হিসাবে ব্যবহার করছি, অর্থাৎ শরীরের মধ্যে আবার কৃষি বীজ ঘুরে ফিরে চলে আসছে। যিনি কৃষি বীজ প্রয়োগ করছেন তার উপর একটা মারাত্মক প্রভাব পড়ছে এবং বাস্তু সংস্থান ইকোসিস্টেম এইটা কিন্তু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন যে জমিতে এখন সাপ, ব্যাঙ, কেঁচো এগুলো আর দেখতে পাওয়া যাচ্ছে না। প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব আজ সংকটাপন্ন। তাহলে তো আমাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সেগুলো যদি একদম বলেন। আশু কর্তব্য, হ্যাঁ একদম কৃষক ভাইদের আশু কর্তব্য যে আমরা কৃষি বীজ ব্যবহার করার বিপক্ষে নয়, নিষেধ করছি না, কিন্তু অবশ্যই বিজ্ঞানসম্মত উপায়ে কৃষি বীজ ব্যবহার করতে হবে এবং সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে যাতে আমরা এমন কৃষি বীজ ব্যবহার করব যার মাধ্যমে যাতে আমাদের মানুষ এবং জীবজন্তু শারীরিক কোনো প্রতিক্রিয়া, খারাপ প্রতিক্রিয়া যেন না থাকে এবং আমরা যে ফসল আমরা উৎপাদন করছি সেই ফসল যেন নিরাপদ হয় এবং তার মধ্যে কোনো রকম কৃষি বীজের অবশেষ যেন না থাকে। আমাদের বাস্তুতন্ত্রকে আমরা যেন ঠিকভাবে রক্ষা করতে পারি, আমরা পরিবেশ দূষণ কোনোভাবেই যেন না করে ফেলি। তো এই কিছু সাধারণ কথা যে আমাদের চাষি ভাইদের কাছে আমরা বারবার একটা কথাই বলছি যে প্রয়োজন হলে কৃষি বীজ ব্যবহার করতে হবে, বিজ্ঞানসম্মত উপায়ে কৃষি বীজ আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, এবং যখন আমরা দোকানে গিয়ে কিনবো সেক্ষেত্রে আমরা কোন কোন জিনিসগুলো বুঝে নেব, বা যখন বাড়িতে হ্যাঁ নিয়ে আসার সময় কোন কোন সাবধানতা অবলম্বন করা উচিত? হ্যাঁ, একটা কথা প্রথমেই বলে রাখি যে বারবার আমি কৃষি বীজ, কীটনাশক, পেস্টিসাইড এই কথাগুলো বারবার আমি বলছি কারণ আমরা আজকে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি। আমি শুরু করেছি যে আমাদের পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে, বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে এবং ইভিন দুরারোগ্য ক্যান্সার পর্যন্ত হচ্ছে এবং তার প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ হচ্ছে কৃষি বীজের অবৈজ্ঞানিক ব্যবহার। কৃষি বীজ কেনা থেকে ব্যবহার করা অবধি বিভিন্ন রকম সাবধানতা অবলম্বন করা আমাদের প্রয়োজন আছে প্রত্যেকের। যখন কৃষি বীজ একজন কৃষক ভাই কিনতে যাবেন এবং অর্থাৎ ওষুধ ব্যবহার করার আগেই তখনও তাকে কিন্তু অনেকগুলি সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথম সতর্কতা বা প্রথম নিয়ম যেটা মানতে হবে সেটা হচ্ছে কৃষক ভাইকে কোনো সরকার অনুমোদিত ডিলারের দোকান থেকে কৃষি বীজ কিনতে হবে। প্রথম কথা, যদি কোনো ডিলারের অনুমোদন না থাকে সেখান থেকে কিন্তু কৃষি বীজ কেনা চলবে না এবং কৃষি বীজ কেনার সময় অবশ্যই রসিদ নিতে হবে। এটি কিন্তু একদম প্রথম কর্তব্য একজন কৃষক ভাইয়ের। কৃষি বীজ কেনার সময় এই ব্যাপারটিতে ওয়াকিবহাল হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন আমরা কৃষি বীজ কিনছি তখন লক্ষ্য রাখতে হবে যে প্রতিটি কীটনাশক বা কৃষি বীজ বা পেস্টিসাইডের গায়ে কতগুলি কথা লেখা থাকে
কি কি? একটি হচ্ছে সিআইবি রেজিস্ট্রেশন, অর্থাৎ এই কৃষি বীজটি বা কীটনাশকটি বা পেস্টিসাইডটি অনুমোদিত কিনা এবং তার রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা। প্রথম কথা আমার এটি দেখে নিতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে এই কীটনাশক বা কৃষি বীজের উৎপাদনের তারিখ, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট এবং ব্যাচ নাম্বার। এই চারটি জিনিস কৃষি বীজ কেনার সময় অবশ্যই কৃষক ভাইরা দেখে নেবেন। এরপরে আমাকে দেখতে হবে যে আমার জমিতে রোগের আক্রমণ হয়েছে না পোকার আক্রমণ হয়েছে। যদি রোগের আক্রমণ হয় তাহলে রোগনাশক, যদি পোকার আক্রমণ হয় তাহলে কীটনাশক আমি কিনব। যদি আমি নিজে কৃষক ভাইরা যদি বুঝতে না পারেন যে আক্রমণটা কিসের জন্য হয়েছে, তাহলে অবশ্যই তিনি কৃষি বিশেষজ্ঞ বা সম্প্রসারক কর্মী, যিনি সম্প্রসারণ কর্মী আছেন, কৃষি সম্প্রসারণ কর্মী, তাদের সাথে যোগাযোগ করে আগে জেনে নিতে হবে যে জমিতে রোগের আক্রমণ হয়েছে না পোকার আক্রমণ হয়েছে, এবং তার পরামর্শ মতোই ওষুধ কিনতে হবে। এবং ওষুধ কেনার সময় আরেকটি জিনিস দেখতে হবে যে ওষুধের সাথে একটি লিফলেট থাকে, সেই লিফলেটটি অবশ্যই নিতে হবে। ওই লিফলেটে কৃষি বীজের যাবতীয় তথ্য লেখা থাকে। ওই কৃষি বীজটি কোন ফসলের উপর ব্যবহার করতে হবে, কোন মাত্রায় ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করা দরকার, হ্যাঁ, এবং যদি কৃষি বীজের ব্যবহারের ফলে কোনো বিষক্রিয়া হয়ে থাকে তাহলে তার অ্যান্টিডোট কি, এই সমস্ত তথ্য লেখা থাকে। সুতরাং এই কাগজটি নিয়ে একবার আমাদের চাষি ভাইরা যদি পড়ে নেন তাহলে এই কৃষি বীজ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে। তারপর সুপারিশ অনুযায়ী কৃষি বীজ ব্যবহার করতে হবে। যদি এরকম সুপারিশ থাকে, একাধিক কৃষি বীজের সুপারিশ থাকে, তাহলে আমাদের চাষি ভাইদের নির্বাচন কিভাবে করতে হবে, যে যেই কৃষি বীজের দাম কম এবং যেটি মানুষের বা জীবজন্তুর ওপর সেরকম কোনো প্রতিক্রিয়া থাকবে না, এই রকম কৃষি বীজ নির্বাচন করতে হবে। এবং এই ওষুধ ব্যবহার করার আগে আমাদের চাষি ভাইদের দেখে নিতে হবে যে ওষুধ যে ব্যবহার করব যে যন্ত্রপাতি দিয়ে, সেই যন্ত্রপাতিগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলি দেখে নিতে হবে। এবং কৃষি বীজ কিনে আনার সময় লক্ষ্য রাখতে হবে যে কৃষি বীজ যখন আমি কিনে আনছি, আমাদের চাষি ভাইদের অনেক সময় একটা অভ্যাস আছে যে বাজারে গিয়ে হাট বাজার করলেন, সবজি কিনলেন, মুদিখানার দোকান থেকে অনেক কিছু জিনিসপত্র কিনলেন, আবার ওই ব্যাগের মধ্যেই একটা কৃষি বীজ নিয়ে চলে এলেন। লক্ষ্য রাখতে হবে যে কৃষি বীজ কখনোই কোনো খাদ্যদ্রব্যের সাথে কখনোই বহন করা চলবে না। এবং কৃষি বীজ কিনে নিয়ে এসে বাড়িতে নিরাপদ জায়গায় রাখতে হবে, তালাবদ্ধ করে রাখতে হবে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। এই সমস্ত জিনিসগুলির দিকে আমাদের কৃষি বীজ ব্যবহার করার আগে, অর্থাৎ কেনার সময় থেকে ব্যবহার করার আগে অবধি এই বিষয়গুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আবার যখন ব্যবহার করা হচ্ছে তখনও আমাদের বিশেষ বিশেষ কিছু সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। কি সেই সতর্কতা? আমরা দেখেছি যে অনেক সময় আমাদের কৃষক ভাইরা কি করেন, খালি গায়ে গামছা পরে ওই যেই যন্ত্রটা দিয়ে স্প্রে করা হয় সেটা পিঠে নিয়ে স্প্রে করতে শুরু করে যায়, কিন্তু এতে মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারে। সেজন্য যখনই কৃষি বীজ স্প্রে করা হবে, যিনি স্প্রে করছেন তিনি ফুল হাতা জামা, ফুল প্যান্ট এবং মাস্ক পরতে হবে। মাথাটা মুখটা ভালো করে গামছা দিয়ে ঢেকে নিতে হবে এবং চোখে যেন চশমা থাকে। এগুলি খুব সাধারণ বিষয়,
কিন্তু আমাদের কৃষক ভাইরা কিন্তু এগুলি অনেক সময় কিন্তু মেনে চলেন না, এবং এর থেকেই কিন্তু সমূহ বিপদের আশঙ্কা থাকে এবং অনেকেই বিপদের সম্মুখীন হয়। আরেকটি কি জিনিস, যে আমরা দেখেছি যে অনেক সময় আমাদের কৃষক ভাইরা বলেন যে আমরা এই কৃষি বীজ ব্যবহার করে ভালো ফল পাচ্ছি না। এজন্য প্রথমেই বলবো যে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হবে। আমাদের কৃষক ভাইরা অধিকাংশ ক্ষেত্রে কি করেন, যে ওই ড্রামটা আগে জল দিয়ে ভর্তি করে নিলেন, তারপর তার মধ্যে প্রয়োজনীয় কৃষি বীজটা দিয়ে কোনো রকমে একটু একটা লাঠি দিয়ে ঘাঁটিয়ে নিয়ে তারপর স্প্রে করতে শুরু করে, কিন্তু এতে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয় না। সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে গেলে কিভাবে করতে হবে না, প্রথমে প্রয়োজনীয় কৃষি বীজটি একটি ছোট পাত্রে 1 লিটার জল নিয়ে বা 1/2 লিটার জল নিয়ে ওতে ভালো করে মেশাতে হবে। তারপর ওই ওষুধ গোলা জলটি ওই যে আমরা স্প্রেয়ারের মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে পুরো স্প্রেয়ারটা জল দিয়ে ভর্তি করে নিয়ে তারপর লাঠি দিয়ে ওটাকে ভালো করে ঝেঁটে নিতে হবে, নিয়ে তারপর স্প্রে করতে হবে। তবেই কিন্তু আমরা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারলাম এবং ওই কৃষি বীজ ব্যবহার করে আমরা ভালো ফল পাবো। আরেকটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, যে নির্ধারিত মাত্রায় কৃষি বীজ প্রয়োগ করতে হবে। কখনোই মাত্রার বাইরে, অর্থাৎ বেশিও প্রয়োগ করা চলবে না, কমও প্রয়োগ করা চলবে না। যদি 1 ml প্রতি লিটার জলে মিশিয়ে ওষুধ স্প্রে করার কথা বলা থাকে, তাহলে 1 ml ওষুধ মেশাতে হবে। কখনোই সেটা 2 ml বা 3 ml প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করা চলবে না। যদি আমরা মাত্রা বাড়িয়ে দিই, তখনই কিন্তু পোকার মধ্যে এই ওষুধের একটা সহনশীলতা ওষুধের বিরুদ্ধে তৈরি হয়ে যায়, অর্থাৎ ওই ওষুধ ব্যবহার করে আর পরবর্তী পর্যায়ে কিন্তু কাজ পাওয়া যায় না। আর এই মাত্রা বাড়ানোর ফলে কি হয়, যে নতুন নতুন বায়োটাইপ তৈরি হয়ে যায়। আগে এত পোকামাকড় আমাদের ছিল না, অনেক মাইনর পেস্ট। এই অত্যধিক মাত্রা বাড়ানোর ফলে কিন্তু নতুন নতুন আমাদের পোকামাকড়ের আবির্ভাব হয়ে যাচ্ছে। আর একটা ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে, যে হাওয়া যেদিকে দিচ্ছে, হাওয়া বয়ে চলেছে, সেই দিকে স্প্রে করতে হবে। উল্টো দিকে কিন্তু কখনোই স্প্রে করা চলবে না। তাতে কি হবে, যিনি স্প্রে করছেন তার শরীরটা ভিজে যাবে ওই ওষুধগুলা জলে, আর ওই ওষুধগুলা ওই স্প্রেটা অন্য জমিতে বা অন্য ফসলে চলে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে লক্ষ্য রাখতে হবে, যে যেখানে মৌমাছির চাক আছে, হ্যাঁ, বা বাড়ির কাছে, এই সমস্ত জায়গাগুলো একটু এড়িয়ে চলতে হবে। আর এই যে আমরা স্প্রেটা তৈরি করলাম, দ্রবণটা তৈরি করলাম, যখন আমার স্প্রে করা হয়ে গেল বা আমি স্প্রে করতে করতে অন্য কোথাও চলে যাব না, আমি স্প্রে কমপ্লিট করে তারপর মাঠ থেকে যাব, এবং যদি কোনো দ্রবণ অবশিষ্ট থাকে তাহলে সেটি ফেরত নিয়ে এসে গুদামে ভালো করে নিরাপদ জায়গাতে রাখতে হবে। আবার ওষুধ প্রয়োগ করার পরেও কিন্তু আমাদের কৃষক ভাইদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা দেখেছি যে স্প্রে করে এসে আবার উনি বাড়ির কাজে লেগে গেলেন, বা কোনো রকমে একটু হাত মুখ ধুয়ে আবার সেই জামা কাপড় পরেই অন্য কাজে লেগে গেলেন বা অন্য কাজে বেরিয়ে গেলেন। প্রথম কথা হচ্ছে, কৃষি বীজ প্রয়োগ করে আসার পর জামা কাপড় সম্পূর্ণভাবে ছেড়ে আলাদা জায়গায় রাখতে হবে, পরিষ্কার সাবান জলে জামা কাপড় ধুয়ে নিতে হবে এবং নিজে ভালো করে সাবান দিয়ে স্নান করতে হবে। আর পারতপক্ষে আমাদের যতটা ওষুধের প্রয়োজন হবে, যতটা দ্রবণের প্রয়োজন হবে, ততটাই কিন্তু দ্রবণ তৈরি করার চেষ্টা করতে হবে। বেশি তৈরি করা সবসময় খারাপ, কারণ তার জন্য আবার সতর্কতা অবলম্বন করতে হবে, সেটি ভালো করে রাখতে হবে। আর একটা জিনিস কি,
যে আমরা দেখেছি অনেক সময় দুটো জিনিস আমরা লক্ষ্য করে থাকি। এক, যে খালি ওষুধ যেটা ব্যবহার করা হলো তার খালি পাত্রটা যদি ছোট পাত্র হয়, অনেক সময় আমাদের কৃষক ভাইয়েরা কি করেন, যে ওটা ছুঁড়ে ফেলেন, যে পাশে জলাশয় আছে বা কোনো খাল বিল পুকুর আছে ওখানে ছুঁড়ে দেন। কিন্তু এই অভ্যাসটা ছাড়তে হবে, কারণ ওর মধ্যে যে অবশিষ্ট কৃষি বীজ থাকে ওটা জলের মধ্যে চলে যাচ্ছে, পুকুরে বা জলাশয়ের জলের সাথে মিশে যাচ্ছে, ওই জল গবাদি পশু খাচ্ছে। এখনো অনেক গ্রামে এই জল ব্যবহার করে বিভিন্ন গৃহস্থালির কাজে অনেকে স্নান করেন, পুকুরের মধ্যে মাছ আছে, তাহলে ওই কৃষি বীজ কিন্তু এই মাছের মধ্যে চলে গেল, আবার আমরা ওই মাছ খাচ্ছি, অর্থাৎ ঘুরে ফিরে আমাদের শরীরের মধ্যে এই ওষুধটা চলে আসতে পারে। এবং আরেকটা ব্যাপারে লক্ষ্য রাখতে হবে যে কৃষি বীজ প্রয়োগ করার পর ওই জমিতে একটা মানে কষন, অর্থাৎ যে ওখানে বীজ প্রয়োগ করা হয়েছে এই মর্মে একটা নোটিশ বা অনেক সময় বলা হয় যে ওই লাল কাপড় ঝুলিয়ে রাখছে, যাতে বুঝতে পারে মানুষজন যে ওখানে কৃষি বীজ প্রয়োগ করা হয়েছে, যাতে গবাদি পশু ওখানে না চলে যায় বা ওই ফসল কেউ না তুলে খেয়ে নেয়। এই সময় আর যদি কোনোভাবে কৃষি বীজের বিষক্রিয়া দেখা দেয় তাহলে কিন্তু অবশ্যই কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এবং ওই প্রথমেই যেটা বলেছিলাম যে কেনার সময়, কৃষি বীজ কেনার সময় যে লিফলেটটা থাকে, এই লিফলেটটা ওই ডাক্তারবাবুর হাতে তুলে দিতে হবে, তাহলে ডাক্তারবাবু ওই লিফলেটটা দেখলে তার চিকিৎসা করতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। শুনুন শুনুন জনগণ জরুরি ঘোষণ, শুনুন শুনুন জনগণ জরুরি ঘোষণ, শোনো কৃষক বন্ধু সবে শোনো দিয়া মন, শোনো কৃষক বন্ধু সবে শোনো দিয়া মন, কৃষি শত্রুর কথা কিছু করিব বর্ণন, আহা করিব বর্ণন। কৃষি শত্রু আগাছার কাঁকড়া পাখি ইঁদুর, ছত্রাক ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা আর প্রধান শত্রু কীট পতঙ্গ করতে হবে দূর। যথেচ্ছ কীটনাশক দিয়ে করছো এদের নিধন, পরিবেশ ও বাস্তুতন্ত্র হচ্ছে ক্ষতি সাধন। কৃষি শত্রুর কথা কিছু করিব বর্ণন, আহা করিব বর্ণন। কীটনাশক আগাছানাশক বিষ নানা প্রকার, ম্যানকোজেব ব্যাকটিসাইড রোডেন্টিসাইড আর রাসায়নিক বিষের চেয়ে জৈব কম ক্ষতিকর। বিষে প্রকৃতি আর খাদ্য শস্য হয় যে দূষণ, বিষ প্রয়োগের জন্য সঠিক নিয়ম প্রশিক্ষণ। কৃষি শত্রুর কথা কিছু করিব বর্ণন, আহা করিব বর্ণন। লিফলেটে বা ফাইলের গায়ে জানো বিষের বিষয়, বাড়ির যত্রতত্র পেস্টিসাইড রাখা উচিত নয়। না পায় নাগাল শিশু কিংবা বাড়ির পরিজন
খাদ্য পণ্যের সঙ্গে বাজার ব্যাগে বিষ আনয়ন বিপজ্জনক, মনে রেখো খুবই সাবধান। কৃষি শত্রুর কথা কিছু করিব বর্ণন, আহা করিব বর্ণন। সারা শরীর ঢেকোয় ওষুধ স্প্রে করার সময়, সারা শরীর ঢেকোয় ওষুধ স্প্রে করার সময়, হাতে গ্লাভ নাকেও মুখে ঢেকো গো নিশ্চয়। খালি পেটে ওষুধ কিংবা হবে না গো দেওয়া, ময়লা নজলের মুখে ফুঁ দিয়ে ভুলেও দিও না হাওয়া। রাতে অপরাহ্নে ভালো ওষুধ স্প্রে করন, রাতে অপরাহ্নে ভালো ওষুধ স্প্রে করন। বিশেষজ্ঞ বন্ধুর কাছে নিও প্রশিক্ষণ, শুনুন শুনুন জনগণ জরুরি ঘোষণ। অবৈজ্ঞানিক মাত্রাধিক কৃষি বিষ প্রয়োগে মানব জাতি আক্রান্ত দুরারোগ্য রোগে। চর্মরোগ, স্নায়ু রোগ, ক্যান্সারেতে ভোগে। তাই তো বলি বিষ প্রয়োগে অসন্তর্পণ। কৃষি শত্রুর কথা কিছু করিব বর্ণন, আহা করিব বর্ণন। লাল হলুদ নীল সবুজ বরফি চিহ্ন দেখো, লাল অতি পাশে হলুদ মাঝে নীল কম সবুজ। বিষাক্ত কোনটি কেমন সেটি মনে রেখো, ব্যাচ নম্বরে রেখো নজর থাকে ফাইলের গায়ে। মানব জাতি রক্ষা পাবে জৈব বিষের দায়ে। অতি রাসায়নিক সারে নষ্ট মাটির জৈব গুণ, ফসলের ক্ষতি হয় দিলে অধিক নাইট্রোজেন। সবুজ সতেজ রসালো পাতায় রোগ পোকার আক্রমণ, নিত্য বিষে বাড়ছে পোকামাকড়ের ক্ষমতা প্রজনন। কৃষি শত্রুর কথা কিছু করিব বর্ণন, আহা করিব বর্ণন। সব শেষে শোনো বন্ধু, বন্ধু পোকার কথা। উপরিভাগে থাকে এরা, থাকে না যথা তথা। মাকড়, শালে, ডিবিটিল, মৌমাছি, ব্যাঙকেচো। শত্রু থাকে নিচে, তাই বন্ধুরে বেশি মারছো। প্রকৃতি আর জল নষ্ট ভুগছে জনগণ। মাটির নিচে বিষ যাচ্ছে বাস্তুতন্ত্রের নিধন। প্রকৃতি আর জল নষ্ট ভুগছে জনগণ। মাটির নিচে বিষ যাচ্ছে বাস্তুতন্ত্রের নিধন। জৈবে করো চাষ বন্ধু, নিয়ে প্রশিক্ষণ। বাঁচবে মানুষ প্রকৃতি আর বাড়বে মানধন। বাঁচবে মানুষ প্রকৃতি আর বাড়বে মানধন। শুনুন শুনুন জনগণ জরুরি ঘোষণ। শুনুন শুনুন জনগণ জরুরি ঘোষণ। শোনো কৃষক বন্ধু সবে, শোনো দিয়া মন। শোনো কৃষক বন্ধু সবে, শোনো দিয়া মন। কৃষি শত্রুর কথা কিছু করিব বর্ণন, আহা করিব বর্ণন।
শুনুন শুনুন জনগণ জরুরি ঘোষণ, শুনুন শুনুন জনগণ জরুরি ঘোষণ, শুনুন শুনুন জনগণ জরুরি ঘোষণ। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। আপনি বলছিলেন যে কৃষি বিষয়ের অংশ পরে থেকে যায়, তাই তো? আমাদের যে হ্যাঁ উৎপাদিত যে ফসল, এটা কেন হ্যাঁ হয় যদি একটু বুঝতে পারি। হ্যাঁ, কৃষি বীজের অবশেষ থেকে যায়, তার অনেকগুলো কারণ আছে। আমি যদি প্রধান কারণগুলো আলোচনা করি, তাহলে আমি আগেই বলেছি যে আমাদের কৃষক ভাইরা অবৈজ্ঞানিকভাবে এবং যথেচ্ছ মাত্রাহীন কৃষি বীজ ব্যবহার করেন। এটা হচ্ছে প্রথম কারণ। আমাদের দেশে পার হেক্টর কৃষি বীজের ব্যবহার অনেক কম, প্রায় 500 গ্রামের কাছাকাছি। অন্যান্য দেশে কিন্তু অনেক বেশি। তথাপি আমাদের উৎপাদিত ফসলে কৃষি বীজের অবশেষ বেশি থাকে। তার প্রথম কারণ হচ্ছে ওই বললাম যে অবৈজ্ঞানিকভাবে এবং যথেচ্ছ মাত্রাহীন কীটনাশকের ব্যবহার। 2 নম্বর হচ্ছে ওয়েটিং পিরিয়ড না মানা। ওয়েটিং পিরিয়ডটা হচ্ছে যে আমরা কৃষি বীজের বিষাক্ততার মাত্রা অনুযায়ী আমরা 4 ধরনের কৃষি বীজ আমরা দেখে থাকি। যে কোনো কৃষি বীজের গায়ে একটি চিহ্ন থাকে, বরফি আঁকা থাকে। রুইতনের যে আমরা বলি একটা বরফি থাকে, তার 4 রকমের রং থাকে, হয় লাল রং, না হয় হলুদ রং, না হয় নীল রং, না হয় সবুজ। এই যে রংগুলি বললাম, এটির প্রত্যেকটির একটি তাৎপর্য আছে। কিরকম তাৎপর্য? যে লাল রঙের যে কৃষি বীজগুলি, সেগুলি হচ্ছে ভয়ঙ্কর বিষাক্ত। মানে এই কৃষি বীজ আমি যদি আজকে প্রয়োগ করি, তাহলে অন্তত আমাকে 40 থেকে 45 দিন আমাকে অপেক্ষা করতে হবে, কারণ এর রেসিডুয়াল টক্সিসিটিটা এতদিন থেকে যায়। আবার হলুদ কৃষি বীজ এই লাল কৃষি বীজের থেকে একটু কম বিষাক্ত, তথাপি এই কৃষি বীজ ব্যবহার করলেও কিন্তু এর বিষাক্ততা প্রায় 25-30 দিন থেকে যায় ফসলের মধ্যে। এই যে নীল কৃষি বীজ, এই বিষাক্ততা আবার হলুদের থেকে কম, তথাপি এর বিষাক্ততাও কিন্তু প্রায় 12 থেকে 15 দিন থেকে যায়। আর সবুজ কৃষি বীজ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং সাধারণত জৈব কৃষি বীজগুলি এর মধ্যে পড়ে। তো আমি যে বলেছিলাম যে লাল কৃষি বীজ, হলুদ কৃষি বীজ, নীল কৃষি বীজ, সবুজ কৃষি বীজ, এদের বিষাক্ততা একটি নির্দিষ্ট দিন অবধি থাকে, রেসিডুয়াল এফেক্ট। তাহলে আমি যদি কোনো ফসলে লাল কৃষি বীজ আজকে সকালে প্রয়োগ করে সেই ফসল তুলে নিয়ে চলে যায় বাজারে বিক্রি করতে কালকে বা বিকেলে, তাহলে কৃষি বীজের অবশেষ ফসলের মধ্যে থেকে গেল। তাহলে আমরা ওয়েটিং পিরিয়ডটা আমরা মানলাম না। আমার তাহলে ওয়েট করা উচিত ছিল যে অন্তত আমি আজকে যদি ওই লাল মার্কা কৃষি বীজ প্রয়োগ করি, 40 থেকে 45 দিন আমাকে অপেক্ষা করতে হবে, তারপর ওই ফসলটা তুলে আমি ব্যবহার করতে পারি। তাহলে আমাদের কৃষক ভাইয়েরা অধিকাংশ সময় এই ওয়েটিং পিরিয়ডটা মানেন না, বা এটা অনেক সময় না জানার কারণেও হয়ে থাকে। আবার অনেক সময় আমরা দেখেছি যে অনেকে নিম্নমানের কীটনাশক ব্যবহার করে থাকেন, বা এক্সপায়ার করে গেছে যে সমস্ত কীটনাশক বা কৃষি বীজ, সেগুলো ব্যবহার করে থাকেন। কিন্তু কোনো এক্সপায়ারি মেটেরিয়াল, কোনো এক্সপায়ার কীটনাশক কিন্তু ব্যবহার করা চলবে না। ডিডিটি ব্যান হয়ে গেছে, কিন্তু এখনো আমরা দেখেছি যে ডিডিটি পিএইচ অর্থাৎ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করা হয়। বিভিন্ন রকম ড্রেনে স্প্রে করা হচ্ছে, এবং ওই ড্রেনের জল কি হচ্ছে, গড়িয়ে গিয়ে কোথাও জমা হচ্ছে, আবার হয়তো ওই জলটা ফসল উৎপাদনের কাজে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এই ডিডিটা রিসাইক্লিং হয়ে কিন্তু আবার
মানুষের শরীরে, ফসলের মাধ্যমে মানুষের শরীরে চলে আসছে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদের কৃষক ভাইয়েরা কি হয় যে বাজারজাতকরণের পূর্বে মানে ক্রেতাকে আকৃষ্ট করার জন্য কি হয়, অনেক সময় কীটনাশক দিয়ে ট্রিটমেন্ট করে, রং দিয়ে ট্রিটমেন্ট করে থাকে। যেমন বেগুন অনেক সময় ওষুধ গোলা জলে ডুবিয়ে এনে খালি একটু চকচক করলো, বা আমরা দেখেছি সবুজ আবু আনার জন্য অনেক সময় কুটে গোলা জলে ডুবিয়ে নিয়ে বিক্রি করে, তাতে কি হলো, সবুজ আবু ভাবটা বেশি থাকে। তাহলে কি হয়, এই সমস্ত কারণের জন্য আমরা দেখেছি যে আমাদের চাষি ভাইরা যে ফসল উৎপাদন করেন সেই উৎপাদিত ফসলের মধ্যে কৃষি বিষের অবশেষ থাকে, এবং এটা ভবিষ্যতে কিন্তু মারাত্মক ভাবে আমাদের মানুষজন ক্ষতি করতে পারে। সুতরাং এইটাকে কিন্তু আমাদের মেনে চলতে হবে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা তো অনুষ্ঠানে অনেকটা এগিয়ে গেছি, তো যদি একটু সংক্ষেপে বলেন যে এই যে কৃষি বিষয়ের যে কুপ্রভাব রয়েছে সেখান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো? হ্যাঁ, কৃষি বিষয়ের কুপ্রভাব থেকে আমাদের বাঁচতে গেলে প্রথমেই বলছি যে আমাদের বৈজ্ঞানিক ভাবে নির্দিষ্ট নিয়ম মেনে কৃষি বিষয়ের ব্যবহার করতে হবে, এবং এর জন্য বলবো যে সুস্থিত কৃষি ব্যবস্থার দিকে আমাদের নজর দিতে হবে, এবং সুস্থিত কৃষি ব্যবস্থা আমাদের অবলম্বন করতে হবে, যার প্রধান এবং প্রথম কথা হলো যে পরিবেশ বন্ধু শস্য সংরক্ষণ ব্যবস্থাপনা, অর্থাৎ যত কম কৃষি বীজ ব্যবহার করা যায় সেইটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং কোন রকম নিষিদ্ধ কৃষি বীজ, অনেক রকম কৃষি বীজ আমাদের নিষিদ্ধ হয়ে গেছে, তবু আমাদের চাষি ভাইরা অনেক সময় সেগুলো ব্যবহার করেন। আমাদের চাষি ভাইদের নজর রাখতে হবে যে ভালো বীজ নির্বাচন করতে হবে, এবং এমন জাতগুলো নির্বাচন করতে হবে যাতে রোগ পোকা কম লাগে। আমি যদি এমন জাত নির্বাচন করি যে যাতে রোগ পোকা বেশি লাগে, তাহলে কি হবে, বেশি ওষুধ প্রয়োগ করতে হবে, এবং যদি আমরা বেশি ওষুধ প্রয়োগ করি তাহলে তার যে ফলগুলো আমরা এর আগে আলোচনা করেছিলাম যে ফসলের মধ্যে থেকে যাবে, পরিবেশ দূষিত হয়ে যাবে, বন্য পোকারা বিনষ্ট হয়ে যাবে, খাদ্য শৃঙ্খলের মধ্যে কৃষি বিষের অবশেষ পাওয়া যাবে, তাহলে সমস্ত জিনিসগুলোই কিন্তু ঘটতে থাকবে। এই ব্যাপারটা কিন্তু আমাদের চাষি ভাইদের লক্ষ্য রাখতে হবে। এবং আরেকটা জিনিস বারবার বলছি যে আমাদের যে সমস্ত উপকারী পোকা ও জীবাণু আছে তাদের আমাদের সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ আমরা এভাবেই করতে পারি, দেখুন বন্য পোকারা জমির মানে ফসলের উপরের দিকে থাকে, শত্রু পোকারা কিন্তু সবসময় সাধারণত ওরা লুকিয়ে থাকে, গাছের গোড়ার দিকে থাকে, এবং যখনই স্প্রে করা হচ্ছে, ওপর থেকে স্প্রে করা হচ্ছে, প্রথমেই বন্য পোকারা কিন্তু আক্রান্ত হয়ে যায়। বিভিন্ন রকমের বন্য পোকা আছে, যেমন লেডি বিটল আছে, গ্রাউন্ড বিটল আছে, উইচিংড়ে আছে, ঘাস ফড়িং আছে, ওয়াটার বাগ আছে, প্ল্যান্ট বাগ আছে, ড্যামসেল ফ্লাই আছে, বিভিন্ন রকমের মাকড়সা আছে, বোলতা আছে। আমরা অত্যধিক পরিমাণে কৃষি বীজ ব্যবহার করার ফলে আমরা এদের কিন্তু নষ্ট করে ফেলছি, এবং যার ফলে আমরা জমিতে এই বন্য পোকার আধিক্য কিন্তু আমাদের ক্রমশ কমে যাচ্ছে, তার ফলে কিন্তু শত্রু পোকার পরিমাণ কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে। তো আমাদের এই বন্য পোকার সংরক্ষণ একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং আচ্ছা, তাহলে আমরা এই যে জৈব কৃষি যে বীজ যেগুলো পাওয়া যায়, ধরুন যে নিম তেলের মাধ্যমে, হ্যাঁ, বা নিমে বা অন্যান্য বিভিন্ন গাছ থেকে পাওয়া যায়, সেগুলো যদি ব্যবহার বাড়াই তাহলে একটু উপকার পাবো তো আমরা? একদম ঠিক কথা বলেছেন যে জৈব কৃষি বীজ বা বায়োপেস্টিসাইড আমরা কেন ব্যবহার করব, আগে আমাদের চাষি ভাইদের জানতে হবে। এরা হচ্ছে জৈবজাত, জীবাণুজাত এবং সবুজ মার্কাযুক্ত। আমি ওই যে বরফির কথা, রুইটনের কথা বলেছিলাম, এরা এই কৃষি বীজ হচ্ছে এই সবুজ মার্কাযুক্ত। এরা পরিবেশের কোনো ক্ষতি করে না, পরিবেশের দূষণ ঘটায় না, বন্য পোকামাকড়ের কোনো ক্ষতি হয় না, এদের ব্যবহার দীর্ঘস্থায়ী হয়, খরচ কম,
এবং হুম, হুম। খাদ্যের মধ্যে কোনো বিষক্রিয়া থাকে না, আর ফসল আবার বাজারে আমরা বেশি দামে বিক্রি করতে পারি। কিন্তু এবং বাজারে কদর রয়েছে জৈব হ্যাঁ কৃষি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বায়োপেস্টিসাইড ব্যবহার করার সময় কিন্তু আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক সময় চাষি ভাইরা বলে থাকেন যে আমরা বায়োপেস্টিসাইড ব্যবহার করে ভালো ফল পাচ্ছি না। এই সাবধানতাগুলো কি কি? যে বায়োপেস্টিসাইড আমরা যখন ব্যবহার করব বা জৈব কৃষিবীজ যখন ব্যবহার করব, তার 7 দিন আগে বা 7 দিন পরে কোনো রাসায়নিক উপকরণ আমরা ব্যবহার করব না। সে রাসায়নিক সারই বলুন বা রাসায়নিক আমার কীটনাশক বলুন, এটা আমরা ব্যবহার করব না। এবং লক্ষ্য রাখতে হবে যে মাটিতে যেন জৈব পদার্থ প্রচুর পরিমাণে থাকে, মাটিতে যথেষ্ট রস থাকে, আবার খুব বেশি বা খুব কম তাপমাত্রায় কিন্তু এই যে বায়োপেস্টিসাইড বা জৈব কৃষিবীজ সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তবে এই ভাইরাসজাত যে সমস্ত আমি বলছি কি ধরনের আমরা জৈব কৃষিবীজ ব্যবহার করার সুপারিশ করে থাকি, যে সমস্ত জীবাণু আছে ভাইরাস জীবাণু তারা 10 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রায় 2 বছর থাকে, আর ছত্রাকজাত যে সমস্ত জীবাণুগুলি আছে সেগুলো প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রায় 6 থেকে 8 মাস ভালো থাকে। আমরা যে বায়োপেস্টিসাইড 3 ধরনের আমরা জৈব কৃষিবীজ ব্যবহার করে থাকি। একটি হচ্ছে ছত্রাকজাত, একটি হচ্ছে ব্যাকটেরিয়াজাত, আর একটি হচ্ছে ভাইরাসজাত। এগুলি সবই জীবাণু, এগুলি জৈব কৃষিবীজের মধ্যে পড়ে। খুব পপুলার যে ট্রাইকোডার্মা ভিরিডি বা ট্রাইকোডার্মা হার্জিয়ানা, এই জৈব কৃষিবীজ আমরা যে কোনো ছত্রাক ঘটিত শিকড় পচা রোগ, ঢলে পড়া রোগ, গোড়া পচা রোগ, এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবহার করতে পারি। এবং 3 ভাবে আমরা বীজ শোধন করতে পারি, বীজতলা শোধন করতে পারি, আবার মাটিতেও প্রয়োগ করতে পারি। যদি বীজ শোধন করি তাহলে 4 থেকে 5 গ্রাম প্রতি কেজি বীজের জন্য লাগবে, এবং গুড় জল বা ভাতের ফ্যান ঠান্ডা করে ওর মাধ্যমে আমরা কিন্তু বীজ শোধন করে নিতে পারি। আর একটি অনেক সময় আমরা বীজ শোধন না করলে আমরা বলি যে ঠিক আছে বীজতলা শোধন করুন, অর্থাৎ ওই চারার বসানোর আগে ওই শেকড়গুলিকে ওই ওষুধগুলা জলে একটু চুবিয়ে রেখে 10 মিনিট চুবিয়ে রেখে তারপর ওটিকে রোপণ করা হয়, তাহলেও কিন্তু আমরা ভালো ফল পেতে পারি। এটাও যদি আমাদের চাষি ভাইরা করতে পারেন তাহলে পরবর্তী পর্যায়ে মূল জমিতেও কিন্তু এটা ব্যবহার করে যেতে পারে। 2 থেকে 3 কেজি যদি আমরা এই ছত্রাকজাত বায়োপেস্টিসাইড নিই এবং 100 কেজি গোবর সার বা কম্পোস্ট সারের সঙ্গে 10 থেকে 15 দিন মিশিয়ে নিয়ে আমরা ছায়ায় রেখে দিলাম, 10 থেকে 15 দিন ছায়ায় রেখে দিলাম, তারপর এটা জমিতে প্রয়োগ করলাম, তাহলে যেগুলো বললাম ছত্রাক ঘটিত যে সমস্ত শিকড় পচা রোগ, ঢলে পড়া রোগ, গোড়া পচা রোগ, ধসা রোগ, এগুলি নিয়ন্ত্রিত হয়। আর ব্যাকটেরিয়াজাত বায়োপেস্টিসাইডের মধ্যে ব্যাসিলাস থুইনজেন্সিস বা বিটি খুব গুরুত্বপূর্ণ। 1 থেকে 2 ml বা গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। এবং এগুলি সবজির পাতা খাওয়া পোকা, শুঁটি ফল ছিদ্রকারী পোকা, ডিবিএম অর্থাৎ ডায়মন্ড ব্ল্যাক মথ, এদের বিরুদ্ধে ভালো কাজ করে। আরেকটি বায়োপেস্টিসাইডের কথা বলবো আমি, সেটি হচ্ছে ভাইরাসজাত এনপিভি, নিউক্লিও পলিহেড্রোসিস ভাইরাস। বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় এগুলি 100 এলি প্রতি একরে 10 দিন অন্তর যদি স্প্রে করা হয় তাহলে শুঁটি ছিদ্রকারী পোকা, কাটুইয়ের লেদা পোকা, এগুলির বিরুদ্ধে এরা ভালো কাজ করে। এবং এই যে ভাইরাসজাত যে জৈব কৃষিবীজ, এগুলি রিসাইক্লিং করা যায়, অর্থাৎ একবার ওষুধ কিনে ব্যবহার করা হলো, এরা সরাসরি পোকাকে মেরে ফেলে না, এরা পোকার শরীরে একটা ক্ষত সৃষ্টি করে বা রোগ সৃষ্টি করে, তার ফলে পোকাটা ধীরে ধীরে মারা যায়। ওই আক্রান্ত পোকাগুলিকে সংগ্রহ করে তারপর বালতিতে জল নিয়ে ওই পোকাগুলিকে একটু ঝেঁকে নেওয়া হলো, নিয়ে ছেঁকে পোকাগুলি ফেলে দেওয়া হলো, তাহলে ওই জলটা দূষিত হয়ে গেল। ওই দূষিত জলটাকে আবার যদি আমরা ফসলে স্প্রে করি তাহলে আমরা ভালো কাজ পাবো। তো আমরা চাষি ভাইদের কাছে এটাই বলছি যে এই রাসায়নিক কৃষি বিষের ব্যবহার যতটা কম করা যায় ততটাই ভালো, তাতে আমাদের উৎপাদিত ফসল নিরাপদ হবে, ওতে কৃষি বিষের অবশেষ কম থাকবে, এবং এই যে খাদ্য শৃঙ্খলের কথা বললাম, বন্ধু পোকা যে ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে, মাটির নিচে জলে যে সবটাই সঠিক থাকবে।
এইটুকু বেশ, আমাদের মনে অনুষ্ঠানে করেন আজ আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের অনুষ্ঠানে অনেকক্ষণ আপনি সময় দিলেন এবং আপনি বেশ মানে সুন্দর একটা রিদিমে কথাগুলো বললেন। আমি মানে মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনছিলাম। মানে এত সুন্দর, মানে এই সময়টুকু হয়তো যথেষ্ট নয়, আরো সময় দরকার। আমরা হয়তো আরো অন্য কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনায় আসবো। আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। সরোরবাবু, আপনি আমাদের সাথে অনেকক্ষণ থাকলেন। আজকে আমরা শুনছিলাম কৃষি বিষয়ের নিরাপদ ব্যবহার। আমাদের সাথে ছিলেন বিশেষজ্ঞ হিসেবে ডক্টর স্বরূপ কুমার চৌধুরী, দেশি স্টেট কনসালটেন্ট, স্টেট এগ্রিকালচার ম্যানেজমেন্ট এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট, পশ্চিমবঙ্গ, আর ডিস্ট্রিবিউশন আশ্রম, নরেন্দ্রপুর। নমস্কার স্বরূপবাবু। নমস্কার।